কি বলবো নেতাই বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম, উনি একজন নাগরিক অধিকার কর্মীও, খুলনার খুব পরিচিত মুখ। আমি আসলে মানুষের কিছু বিভ্রান্তি দূর করার জন্য বাহার ভাইয়ের সাথে কথা বলতেছি। বাহার ভাইয়ের সাথে আমি আগে থেকে ঘনিষ্ঠ। বাহার ভাই আমি ঠিক মানুষের দুই তিনটা অভিযোগই বলি। একটা হচ্ছে যে তারা হয়তো না জেনে বলতে পারে যে ডাক্তার নেতারা ডাক্তার অর্থাৎ রোগীদের যে অভিযোগগুলো আসে বা অভিযোগগুলো তৈরি হয় বা সকল ডাক্তার যে ভালো, এই কথাও তো আমরা বলতে পারি না, যদিও ডাক্তারদের সম্পর্কে নেতিবাচক কথা বলাটা আমাদের সাথে বিএমএও বলে না যে সব ডাক্তার ভালো। হ্যাঁ, তাহলে তাদেরকেও প্রোটেকশন বিএমএ দিয়ে থাকে কিনা? ডাক্তারদের প্রোটেকশন দেওয়া বিএমএর দায়িত্ব, এটা আপনি বলেছেন, কিন্তু কোনো ডাক্তার যদি কোনো ধরনের অস্বাভাবিক কাজে যুক্ত থাকে বা রোগীদের, কখনোই বিএমএ তারে প্রোটেকশন দেয় না। আচ্ছা, আবার এটাও ভাবা ঠিক হবে না যে কোনো চিকিৎসকের অপরাধের বিচার করার দায়িত্ব বিএমএর, এর দায়িত্ব হলো বিএমডিসির। হ্যাঁ, বিএমডিসি। এখন ভিকটিম জনগণ বিএমডিসি সম্পর্কে ধারণা রাখে না বা চিকিৎসকের কমপ্লেনটা বিএমডিসিতে পাঠায় না। ডাক্তারদের প্রোটেকশন দেওয়া বলতে তাহলে বিএমএ আসলে ডাক্তারদের কিভাবে প্রোটেকশন দেয়? চিকিৎসা একটি ঝুঁকিপূর্ণ পেশা। এই পেশার দায়িত্ব পালন করতে যে অসংখ্য চিকিৎসক অ্যাসল্ট হয়েছে, মারা গেছে। সরকারের তরফ থেকে, যেহেতু সরকার আমলাতন্ত্র এটাকে নিয়ন্ত্রণ করে, তাদের তরফ থেকে আমলাদের এক ধরনের প্রতিহিংসা পরায়ণ পেশাজীবীদের প্রতি তারা প্রমোশন দিতে চায় না, নানা দিক থেকে হয়রানি করে, বদলি করে। সেইগুলোকে একটা চিকিৎসকের পাশে থেকে তার শক্তি বৃদ্ধি, পেশাগত জায়গায় হেল্প করা নাকি প্রোটেকশনটা কি পেশাগত, সে যেন কোনো অত্যাচারের শিকার না হয়, পেশাগত জায়গায়, পেশাগত জায়গায় বা তার অবস্থানগত জায়গায়, সেটা নাগরিকদের কাছ থেকেও এবং সরকারের কাছ থেকে, জনগণের দ্বারা কোনো আক্রমণের শিকার না হয় বা সরকার দ্বারা হলে তার বিচারের ব্যবস্থা। এখনো বিএমএ 8টা মামলা চালাচ্ছে। এটা কি বিএমএ অ্যাডভোকেট দিয়ে চালায়? অ্যাডভোকেট দিয়ে চালায়। বিএমএ একদম সরাসরি পাশে দাঁড়ায়, ডাক্তারদের পাশে দাঁড়ায়। তাহলে আমরা বলতে পারি বিএমএ তো তাহলে রোগীদের নিয়ে কাজ করার মতো কোনো অর্গানাইজেশন না। আসলে রোগীদের সাথে বিএমএ মূলত নীতিগত, সংগঠনগত বা তার গঠনতন্ত্রগত কোনো সম্পর্ক নাই। রোগীরা হলো রাষ্ট্রের সম্পদ এবং তারা অভিযুক্ত হলে রাষ্ট্র তাদের হয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে বিচার করবে। তাহলে রোগীদের রোগীরা হোক বা খুলনা নাগরিক সমাজ হোক, তাদের যে অভিযোগ, তাহলে এটা আপনাদের বোধহয় গ্রহণ করতে অসুবিধা নাই, কারণ এটাই তো হওয়ার কথা যে তারা বলতেছে যে ডাক্তার নেতারা ডাক্তারদেরকে তাদের ভাষ্য মতে অভিযুক্ত ডাক্তারদের সুরক্ষা দিয়ে থাকে, তো এটা দেয়ারই তো কথা। এই জন্যই তো সংগঠনটা, কিন্তু সেই সুরক্ষার মধ্যে অন্যায়ভাবে, অনৈতিকভাবে কাউকে দেওয়া হয় না। আচ্ছা, এখন ভিকটিম, চিকিৎসক, রোগী এবং রোগীর স্বজনদের একটা অভিযোগ থাকে, আমাদের হাতে আসলে আমরা সেটা তার অংশগ্রহণের মাধ্যমে তদন্ত দিই। তদন্তের যে ফলাফল আসে সেই ফলাফলের ভিত্তিতে বিএমডিসিতে পাঠায় দেয়। আমরা তো আর কোনো বিচার করতে পারি না। এরকম ভাবে কি বলা যায়, যদি কেউ বলে সেটা কি বলবেন যে বিএমএ ডাক্তারদের কাছে কি বলবো শব্দটা, বিএমএ ডাক্তারদের কাছে, যেহেতু ডাক্তারদের ভোটে নেতারা নির্বাচিত, জিম্মি নাকি? ভোটে বলে না, বিএমএর গঠনতন্ত্র অনুসারে বিএমএ হলো চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার একটা প্রোটেকশন, বোথ সাইড, ফ্রম গভর্নমেন্ট, ফ্রম পিপলস। যে কোনো ডাক্তারকে নিরাপত্তা না দিলে বিএমএর নেতাদের ভোট কমে যাবে, পরের বার হতে পারবে না। ভোট কমা না, এটা তার নৈতিক দায়িত্ব। সংগঠনটার অবস্থা হলো এই, পাওয়ারফুল ডাক্তার বলতে আমরা যাদের বুঝি তারা ঠিক কি কারণে পাওয়ারফুল, এটা একটা কোশ্চেন হতে পারে যে সে নিজে ব্যক্তিগতভাবে চিকিৎসকদের বিষয়গুলি নিয়ে পিপলসের সাথে, পাবলিকের সাথে এবং সরকারের সাথে প্রতিনিয়ত লড়াপেটা করে। সেই কারণে সে এক ধরনের পাওয়ারফুল, কথাটা আপত্তিকর না, সে এক ধরনের আস্থাশীল। আমি আপনার পাওয়ার নিয়ে কোনো অভিযোগ নেই, ঠিক ডাক্তার হিসেবে যারা শক্তিশালী, যাদের কাছে আপনারা, যাদের সাথে আপনারাও হয়তো কোনো কিছু যদি করতে হয় পেরে উঠবেন না, এরকম ডাক্তারের জন্ম হয়নি যে বিএমএ পেরে উঠবে না। আচ্ছা।
না না, এই যে একটা বিষয় আমি নাম ধরেই বলি যে কোচিং বাণিজ্য নিয়ে যে ডাক্তার তারিম নামে যে ডাক্তার, উনিও তো ডাক্তারই বলতে হবে, চিকিৎসক, ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠল, তার বিএমএ সকল এর ভূমিকা, অপকর্মের বিরুদ্ধে বিএমএ কথা বলেছে এবং যে মোমেন্টে সে আক্রান্ত হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পুলিশ তাকে ইন্টারোগেশন করেছে, রিমান্ডে নিছে, মামলা হয়েছে। এখন রাষ্ট্র যদি তার বেল দেয়, বিএমএ তো আর বেল পিটিশন করে না। কিন্তু জনগণের বা রাষ্ট্রের তরফ থেকেও কারো কারো মানে তারা রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী হিসেবে বলে নাই, বক্তব্য হচ্ছে যে বিএমএ এর কোন একজন নেতার তার সাথে ঘনিষ্ঠতা আছে, আমি কোনো নাম বলতে চাই না, সেটা কেউ কারো যদি কাল্পনিক কোনো বিষয় থেকে থাকে, এটার তো কিছু করার না। বিএমএ কোনো একজন নেতা কি কি বৈশিষ্ট্য থাকবে? তার কোচিং রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, মানে ওনার সাথে ঘনিষ্ঠতা আছে আর কি। বিএম এর সে একজন গুরুত্বপূর্ণ পদে আছে, আবার ডাক্তার তারিমের সাথে কোনো না কোনো ভাবে খুবই ঘনিষ্ঠ উনি থাকতে পারে। বিএমএর আমি সহ যে কোনো ডাক্তারের থাকতে পারে, তো আমি যে ঘনিষ্ঠ নই এটা আমি ক্লিয়ারলি বলে দিছি। মানে জনগণের এটা নিয়ে কথা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে এত অভিযোগ, তার সাথে যদি বিএম এর একজন গুরুত্বপূর্ণ নেতার ঘনিষ্ঠতা থাকে, তাই জনগণের আস্থার জায়গাটি, জনগণের তো বিএম এর উপরে আস্থা সম্পর্ক যুক্ত না। মানে ওই কথাটি আমি ঘুরে ফিরে আসতেছি। আমি প্রথমে পরিষ্কার হয়ে নিয়েছি যে আসলে বিএমএ তো জনগণের সংগঠন না, হ্যাঁ, ফলে ওই জায়গাটা থাকে না। আমরা বিএমএ থেকে আসলে বেরিয়ে যাই, আর ছোট ছোট যে বিষয় আছে আমার মনে হয় না ওগুলো আলোচনার কোনো অবকাশ আছে। মানে বিএমএ এর একটা ভবনে কি একটা রেস্টুরেন্ট হলো বা ওগুলো আমার মনে হয় না কোনো আলোচনার ইস্যু হতে পারে, ওগুলো হয়তো বিষয়। এখন আপনি একজন ডাক্তার বা চিকিৎসক সেই হিসাবে বলেন, পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভয়ঙ্কর অবস্থায় আছে, এটা আপনিও স্বীকার করবেন, আমরাও জানি। কিন্তু শুধু খুলনার কথা যদি বলি, খুলনায় আমার কাছে তো ডাটা নাই, তারপরে ধারণা করে বলি যে 2 শতাধিক ডায়াগনস্টিক সেন্টার এখানে আছে, প্রত্যেক জায়গায় ডাক্তার বসেন, ক্লিনিকের সংখ্যা বোধ হয় মানে শতাধিক হবে কিনা জানি না, ওরকম কাছাকাছি একটা নাম্বার হতে পারে। কিন্তু চিকিৎসা কতটুকু পাওয়ার সুযোগ আছে? এই ব্যবস্থাপনা পুরোটা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আচ্ছা, তারা যদি অনুমতি না দেয় তাহলে কোনো মানহীন ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল এখানে থাকার কথা না। এটার সাথে বিএমএ বরঞ্চ পাবলিকের হয়ে বিভিন্ন সময় সমালোচনা করেছে, প্রয়োজনের অতিরিক্ত সকল প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ বা জনবল ছাড়া সকল প্রতিষ্ঠান অচিরেই বন্ধ করে দেওয়া হোক। এবং এমনও বলা হয়েছে যে সকল প্রাইভেট মেডিকেল কলেজে সঠিক জনবল নাই, সেটাও বন্ধ করে দেওয়া হোক। কোশ্চেন হলো যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বিষয়গুলি বিএমএ কিভাবে নিয়ন্ত্রণ করবে? অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা জবাবদিহি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। এখানে বিএম এর কোনো রিকমেন্ডেশনেরও প্রয়োজন হয় না। মানে বিএমএ তো ডাক্তারদের স্বার্থ দেখে, তাহলে রোগীর স্বার্থ কারা দেখে মূলত? এরকম রাষ্ট্র দেখে, স্বাস্থ্যমন্ত্রী দেখে না। আপনারা তো একটা বেসরকারি সংগঠন, এরকম কোনো বেসরকারি সংগঠন খুলনা আছে কিনা রোগীদের স্বার্থ দেখার জন্য? কোনো বেসরকারি নাই, কারণ রুগী তো স্থিতিশীল না, মানে কে কখন রুগী হবে এটা কেউ বলতে পারে না। তারপরেও যখনই হোক, মানে ডাক্তারদের যেমন একটা প্রোটেকশন দেওয়ার জন্য একটা কমিটি আছে খুব বিধিবদ্ধভাবে, এটা তো সরকারি না, আপনারাও তো বেসরকারি, কিন্তু মানে নাগরিক সমাজের পক্ষ থেকে হোক আর রোগীদের জন্য হোক, আপনি একই ব্যক্তি তো, মানে তখন মানুষ বলবে সাপ হয়ে কাটা ওজা হয়ে ঝাড়া। আপনি যদি আবার রোগীদের প্রোটেকশনের জন্য একটা সংগঠন করেন বা করতে বলি, মানে রোগীদের জন্য সেটা তো দরকার আছে। যতগুলো সামাজিক সংগঠন আছে এরা, তার মধ্যে নাগরিক আন্দোলনও আছে। মানে কিছু কিছু ঘটনা, যেরকম সিটি মেডিকেলের কয়েকটা ঘটনা আছে, আমি উল্লেখ করে করে বলতে চাই না, মানে সিটি মেডিকেল তো একটা বেসরকারি মেডিকেল। এখানে বিষয়টা খুব স্পষ্ট করা উচিত, রাষ্ট্র তার নিজস্ব দায়িত্ব যদি পালন না করে, সামাজিক সংগঠন, পেশাগত সংগঠনের দায়িত্ব দিয়ে রোগী বা নাগরিকেরা প্রোটেক্টেড হয় না। মানে ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থাটার যে দুরবস্থা, এটার জন্য আপনি বলতেছেন রাষ্ট্র দায়ী? একেবারে অ্যাবসলিউটলি রাষ্ট্র দায়ী। কিছু কিছু চিকিৎসক ইনভলভ হয়ে পড়ে তার ব্যক্তি চরিত্রের কারণে, তাদেরকে কঠোর পানিশমেন্টের আওতায় আনা হয়। মানে ডাক্তারদের, চিকিৎসকের দায়িত্ব ঠিক কতটুকু? শুধু চিকিৎসা দেওয়া, চিকিৎসার মতামতটা বেডের টিকিটে বা ব্যবস্থাপত্রে লিখে দেওয়া। যে আমরা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট নিতে গেলে দেখি যে জুনিয়র ডাক্তারও কাছে, জুনিয়রই ধরলাম, তাকে অনেক কিছু খাতায় তুলতে হয়, ট্রিটমেন্ট দেওয়ার থেকে তোলার দিকে মনোযোগ তার বেশি থাকে। মানে এর ব্যাখ্যাটা আমরা অনেক সময় বুঝতে পারি না। যে এর ব্যাখ্যাটা হলো যে সকল ঔষধ অধ্যাপক সাজেস্ট করলো সেগুলোকে ক্রোনোলজিক্যালি তার বেডের টিকিটে, চিকিৎসার সিটে তোলা। দেখা যায় রোগী ট্রিটমেন্ট তার বিপরীতে একদিকে পরীক্ষা নিরীক্ষার জন্য স্লিপ পাঠানো, আর একদিকে ওই ঔষধের জন্য একটা ইন্ডেন্ট পাঠানো, স্টোরে পাঠানো। এই দুটো অফিসিয়াল কাজ করতে ওই ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রেজিস্ট্রারটাকে অনেক সময় ব্যয় করতে হয়। ফলে রোগীকে দেখা যায় যে তার অবস্থার অবনতি হচ্ছে বা ট্রিটমেন্ট পাচ্ছে না। ওদিকে প্রথমে শুরু হলো যে, এর জন্য তো গভর্নমেন্ট দায়ী। প্রথমে শুরু হলো টিকিটে লেখা মায়ের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। শুনে নাও, এর জন্য গভর্নমেন্ট কেন দায়ী?
একজন চিকিৎসকের রুগী দেখার ক্ষমতা আছে সর্বোচ্চ 15 জন। তার অধীনে রুগী আছে 100-100-র উপরে, ওই ফ্লোর ছাড়ায় সিঁড়ি পর্যন্ত। তাহলে একজন মানুষের তো রুগীকে সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি সীমিত। তাহলে রুগীর সংখ্যা অনুসারে তো চিকিৎসক জনবল বাড়ায়নি রাষ্ট্র। এইটা খুব তো প্রচলিত কথা, আমরা সবাই জানি, আপনার সাথে একমত যে চিকিৎসক জনবল বা চিকিৎসক সংখ্যা কম, কিন্তু রাষ্ট্রের যে ওই অব্যবস্থাপনা, এটার বেনিফিট আসলে চিকিৎসকরা নিচ্ছে কিনা, মানে বেনিফিট চিকিৎসকরা ওই বেনিফিশিয়ারি কোনো না কোনো ভাবে, মানে ব্যাখ্যাটা আমি একটু দিয়ে বলি যে এখন আমাদের তারা অবহেলিত হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে। না চিকিৎসা আমরা সেই অবহেলার জন্য দায়ী যে রাষ্ট্রীয় ব্যবস্থা, তাকে অভিযুক্ত করব না। অব্যবস্থার মাঝখানে কেউ একটু বেনিফিট নিলে সেটা নিয়ে মাথা কামাবো, এতে তো কোনো না, সমাধান এখন হবে না। চিকিৎসকরা নিচ্ছে, চিকিৎসকরা নিচ্ছে। চিকিৎসকরা অবহেলিত বা তারা সম্মানের জায়গায় যে হানি হচ্ছে, সেটা হয়তো পেশাগত দ্বন্দ্ব, যে প্রশাসন এসে হয়তো চিকিৎসকদের উপর খবরদারি করতেছে, সেটা ভিন্ন জিনিস, আমি ভিন্ন সেটার জিনিস। কথা বলছি কিন্তু না। চিকিৎসক হিসাবে এই দুরবস্থা অব্যবস্থাপনার কারণে তার যে একটা ভয়ঙ্কর প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ তৈরি হয়েছে। সুযোগ তো গভর্নমেন্ট তৈরি করে দিছে। যখন একটা রুগী অবহেলিত হয় তখন তার কোনো নৈতিকতা বোধ তার থাকে না, সে তখন প্রাইভেট চেম্বারে যাওয়ার কথা চেষ্টা করে। Right. যেহেতু চিকিৎসক ছোটকাল থেকে মনস্তাত্ত্বিকভাবে এবং তার মেডিকেল কলেজে তারে তৈরি করা হয়েছে তার পরিবার যে তুমি বেশি টাকা রোজগার করবা, সে ওই সুযোগে না বলে না। ডাক্তার হবো, ব্যারিস্টার হবো, এটা তো আমাদের পুরনো সেই কথা। পুরনো কথা। তুমি তৈরি করবা কলা গাছ, খেতে চাবা আম, এটা হবে নাকি? মানে আমরা কালকে খুলনা মেডিকেল কলেজে যে চিত্র দেখলাম, একটা বাংলাদেশ একটা অ্যাটলিস্ট একটা স্বাধীন দেশ, তো মানে আপনিও স্বীকার করবেন যে আমরা খুব, মানে কি বলবো, মানে ক্ষুব্ধ হওয়া বা আমি স্বীকার করা না, হ্যাঁ। আমি কঠোর ভাষায় মন্ত্রীর উপস্থিতিতে, সচিবের উপস্থিতিতে এসব সমালোচনা করে কোনো লাভ হয় না। এখন আমি আর করি না। আচ্ছা, আজকে আমার ফেসবুক খুললে পাওয়া যাবে কি ভয়ঙ্কর ভাবে লেখা আছে। মানে এই রাষ্ট্র ব্যবস্থা তাহলে চিকিৎসার মধ্যে একটা স্পর্শগত জায়গায় পরিবর্তন করার জন্য আপনার ডাক্তারদের মধ্যে থেকে কেউ কেন এগিয়ে আসতেছেন না? কেন বিএমএ এগিয়ে আসতেছে? বিএমএ আওয়ামী লীগের আমলে লেজু বৃত্তি করবে না এগিয়ে যাবে। এখন ইকুইলিব্রিয়াম পিরিয়ড, এখন ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিএমএ নির্বাচনটাও তো দিচ্ছে না। না, বিএমএ তো ডাক্তারদের প্রোটেকশন দেয়, কিন্তু ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ করার জন্য একজন ডাক্তার যেভাবে বুঝবেন, কথাটা না যেন খেয়াল করলে ডাক্তার মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং দেশ ওটা পরিবর্তন কিছু করেছেন, যায় আসে না। সেটা কিন্তু কিন্তু মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার ডাক্তারি, ওই যে আমার কি কিউবার যে সেও তো ডাক্তার, হ্যাঁ, ডাক্তার। ওগুলো কোনো কাজ করেনি। বিএমএ জনগণের পক্ষে, চিকিৎসকদের পক্ষে মন্ত্রণালয়ের সাথে, মন্ত্রীর সাথে, কখনো কখনো প্রধানমন্ত্রীর সাথে লড়াপেটা করে। না, সেটা কি ডাক্তারদের স্বার্থ সংরক্ষণের জন্য, সবটা ডাক্তার, ব্যবস্থা পরিবর্তনের জন্য? ডাক্তারদের স্বার্থ মানেই হলো রুগীর স্বার্থ। আচ্ছা, রুগী সবচেয়ে বেশি নির্ভরশীল এবং বন্ধু মনে করে ডাক্তারকে। না, কিন্তু রাষ্ট্র তো বলতেছে যে আমরা ডাক্তারদের ভিজিট কত হবে এটা নির্ধারণ করে দিতে চাই, এটা বোগাস কথা। প্রাইভেট প্র্যাকটিস কতটুকু করবে নির্ধারণ করতে আরে চাই, সে private practice কিন্তু তো করলো না। বিএমএ সেখানে বাধা হয়ে দাঁড়ায়, রাষ্ট্র কিন্তু আবার এটা বলতেছে। আর এই যন্ত্রণা, তুমি যদি রাষ্ট্র যদি পেশাজীবীদের যারা ফি নেয়, কনসালটেন্সি করে, সেই মানুষের মানে ফি নির্ধারণ করে দাও, তাহলে তো সবাইই করবা। মাঝখানে ডাক্তারের কেন? মানে সেটা ব্যারিস্টার উকিলেরটা করতেছো না কেন? এটা করার প্রশ্ন তো চলে যখনই তুমি উকিলেরটা করতেছো না, তখন সঙ্গত কারণে আমি কথা বলবো না যে এটা কেন করতেছো তুমি। প্রশ্নটা খুব প্রাসঙ্গিক ভাবে চলে আসে। আমরা তো চাই যে সকল পেশাজীবী তুমি নির্ধারণ করে দাও। ইভেন তোমার বেতনটাও এত হলো কেন প্রাইম মিনিস্টারের, সেটাও আরো কমাও। না, আপনাদের তার জায়গাটা বুঝছি। সুবিধা, তার এক একটা প্রোটোকলে কত টাকা খরচ হয়। মানে সরকার না করবে, তা দিয়ে আমার শিশু হসপিটাল মানে চলে। সরকার করবে এটা আমরাও চাই না, যে এটা ডাক্তারদের উপরে এইটা ইটস নট মিলিটারি, মানে এরকম চাই না আমরা, কিন্তু ডাক্তাররা যে ঠিক যে খরচটা রোগীর উপর এখন চাপায় দেয়া বলবো না, যে রোগীকে যে খরচটা বহন করতে হয়, এইটা বাংলাদেশের আমরা জন্য যদি মূল কথায় না যাই, হ্যাঁ, যে আমি রাষ্ট্রীয় ব্যবস্থা চিকিৎসাটাকে একটা পণ্য হিসাবে ছেড়ে দিছি। আচ্ছা, সেটা পুঁজিপতিদের কাছে সিটি মেডিকেল কলেজের মতো, আবার চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারও ছেড়ে দিছে। এখন আমি যদি মনে করি যে এই চিকিৎসা বিক্রি করে তুমি টাকা রোজগার করবা এবং এটা অ্যালাউড থাকে, তাহলে কেউ বলতে পারে না কত টাকা রোজগার করলে এটা মানবিক হবে, এর কোনো লিমিট নাই, লিমিট নেই। তাই হচ্ছে। এটা খুব পার্সোনাল ইস্যু, মানে হ্যাঁ, right. তাহলে রাষ্ট্র কেন চিকিৎসা ব্যবস্থাটাকে
প্রাইভেটাইজেশন করে দিন। আমরা কয়েকটা প্রস্তাবনা শুনবো আপনার কাছ থেকে একটু পরে, 2 মিনিট পরে, যে আসলে ব্যবস্থার পরিবর্তনে আপনার প্রস্তাবনাকে, আপনি অসম্ভব অভিজ্ঞ এই সেক্টরে, মানে নেতা হিসেবে, ডাক্তার হিসেবে, দুটো দিকে এবং নাগরিক সমাজের লোক হিসেবে। একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিছু কেস স্টাডি করলাম, মানে কিছু প্রেসক্রিপশন আমরা তো আসলে যে সাধারণ লোক হিসেবে স্টাডি করার ক্ষমতা রাখি না, কিন্তু ডাক্তারদের দিয়ে আমরা এটা বোঝার মতো করে যে আসলে যে ওষুধগুলো লেখা হচ্ছে এটার প্রয়োজনীয়তা কতটুকু, যেটা যে কমপ্লেন রোগীদের অনেকদিন ধরে আছে। আমরা মূলত গর্ভবতী নারীদের জন্য যে ওষুধ লেখা হচ্ছে, এরকম সেন্সিটিভ জায়গা, বাচ্চাদের অটিস্টিক হয় ইত্যাদি ক্ষেত্রে। এখানেও একই ব্যাপার। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর একটা চিত্র উঠে আসছে। স্টপ হলে তো আমি কথা বলতে পারবো। এখানেও একটা ভয়ঙ্কর ব্যাপার, ঔষধ কোম্পানিগুলোকে অপ্রয়োজনীয় এবং অতিমাত্রায় ওষুধ উৎপাদনের অনুমতি দিয়ে রাখছে রাষ্ট্র। সংখ্যাও বাড়তেছে দিন প্রচন্ড। তাহলে সেই ঔষধ কোম্পানিগুলো তার বিজনেসের স্বার্থে সে চিকিৎসকের মাথা কিনে ফেলতেছে, রাষ্ট্র এটা খেয়াল করবে না? কোনো কোনো ক্ষেত্রে খুব ভয়ঙ্কর ভাবে সেটা। আহারে, যখন কেউ কেনে তখন সে মানে পরিমিত কেনা কিনতে পারে না। আচ্ছা, তাহলে সেই জায়গায় যে বিপর্যয়টা ঘটে তার দায় কে নেবে? মানে আসলে আপনি বিএম এর সভাপতি হিসেবে বাদ দিলাম, মানে নাগরিক সমাজের একজন সচেতন মানুষ হিসেবে আপনার এই ক্ষেত্রে বক্তব্য দেওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। অপ্রয়োজনীয় ঔষধ এবং অপরিমিত ঔষধ শব্দ দুটো ভিন্ন। এই উৎপাদনের ক্ষেত্রে সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে। দ্বিতীয় হলো, চিকিৎসকদের মাঝে ঔষধ কোম্পানিগুলো যে তাদের বিপদগামী করার জন্য যে প্রক্রিয়া, মানে যা দিয়ে তারা মোটিভেশন করে, এটার উপরও একটা কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র সিগনেচার করছে মুক্তবাজার অর্থনীতিতে, তো মুক্তবাজার অর্থনীতিতে এগুলো করতে পারবে সে? কোনোভাবেই করতে পারবে না। আইনও তো পারবে না আসলে। আমার যে 1982 এরশাদের আমলে ড্রাগ পলিসি ছিল, সেটা তো ওয়ার্ল্ড একটা ক্লাসিক্যাল রিকগনাইজ, সেটা তো আমরা পর্যায়ক্রমে একদম কাটাছেড়া করতে করতে আমাদের সংবিধানের মতন তো কিছুই নাই। মানে আপনি হয়তো জানেন যে জিএসকে ফার্মাসিউটিক্যাল যেটা ছিল ইন্ডিয়া বাংলাদেশে পরিচালিত হতো, সেইটা বাংলাদেশের সিস্টেমের সাথে না পেরে ওরা সেল করতে চাইলো, সেটা কিনে নিল একটা সিরামিক কোম্পানি। একটা সিরামিক কোম্পানি হঠাৎ করে ওষুধ কোম্পানিতে চলে আসলো, ডিবিএল, দুলাল ব্রাদার্স লিমিটেড নামে। তো এগুলো তো একটা ভয়ঙ্কর, মানে ওনারা খারাপ করতেছে আমি এটা বলতেছি না, কিন্তু একটা সিরামিক কোম্পানি থেকে হঠাৎ করে। আচ্ছা, রাষ্ট্র এবং রাষ্ট্রের দায়িত্বে থাকা সরকার এবং সরকারের দায়িত্বে থাকা রাজনীতি, তারা যদি এইসব বিষয় না দেখে, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন এগুলোর বিরুদ্ধে বলে বটে, কিন্তু এগুলো কানে শোনে না। এখানে যে দল ক্ষমতায় আসবে সে ঔষধ কোম্পানিগুলোর থেকে হাজার কোটি টাকা চাঁদা তোলে। আচ্ছা, কিভাবে শুনবে? মানে রাজনীতির সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা বা রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্র তো চালায় পলিটিক্স, পলিটিক্যাল। সেটারে বাদ দিয়ে কথা বললে হবে? যেরকম পুলিশ প্রশাসন, মানে আমি যদি বিভাগীয় কমিশনার ধরি, ডিআইজি মহোদয় ধরি বা পুলিশ কমিশনার ধরি, ওনাদের এই ডাক্তারদের ক্ষেত্রে ওনাদের একটা বক্তব্য আছে, এই এক্সিস্টিং না, প্রিভিয়াস যারা ছিলেন আমার অনেকের সাথে কথা বলছিলাম আমি, যে খুব একটা ডাক্তার চিকিৎসার ক্ষেত্রে কিছু ওনাদের করণীয় নাই। এটা কি আসলে সত্য যে আসলে কাদের? মানে প্রশাসন খুব একটা ভূমিকা এখানে রাখতে পারে না? প্রশাসন বলতে কারা? মানে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশন ধরি, পুলিশ সচিব বসে রয়েছে না, পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজনও ডাক্তার নাই। কিন্তু ডিসি মহোদয় চাইলে কি কোনো হস্তক্ষেপ করতে পারে? ডিসি তো মানে ওনাদের মানে বিভাগীয় যে প্রশাসনিক স্তরগুলো, মানে সেটা আমি পুলিশ প্রশাসন ধরি, সিভিল প্রশাসন ধরি, তাদের তো খুব একটা আপনারা তাদেরকে গ্রহণ করতে রাজি না। তারা তাদের বক্তব্য, হ্যাঁ, ফলে তারা এখানে খুব একটা কিছু করতে পারে না। নলেজ তো নাই, কি কথা বলবে? তাহলে ডেঙ্গু কিভাবে সঞ্চালিত হয় কিছুই তো বুঝে না। হ্যাঁ, মানে আমি কথা বলেছি মানে আগে, বলতেছি যে আমরা যদি একটা প্রেসক্রিপশন দেখতে চাই, মোবাইল কোড করতে চাই, এটা তো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মোবাইল কোড তো কোডই না, এটা করে কি করেছে? আচ্ছা, মানে তখন ডাক্তার স্ট্রাইক করবে, ট্রিটমেন্টই দেবে। আমি তো বললাম সকালে স্ট্রাইক হয়ে যাবে, এটা তো কোনো কোড না। তাহলে এটার প্রতিকার হবে কিভাবে? মানে মানে মুশকিল। আমি তোমার এতগুলো কথা বললাম, রাষ্ট্র নিজে, রাষ্ট্রের সরকার নিজে, সরকারের নিয়ন্ত্রণকারী রাজনীতি নিজে, তারা যদি এটা নিয়ন্ত্রণ না করে, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, সুযোগ নেই। আপনার কথা খুব পরিষ্কার। সর্বশেষ একটা জায়গা, সেটা হচ্ছে আমরা মূলত মানে এটা একজন মানে ফার্মাসি ডিপার্টমেন্টের টিচারও আছেন, আমরা দেখতে চাই যে গর্ভবতী নারীদেরকে কি ওষুধ লেখা হচ্ছে, এটা কেস স্টাডি। তো এটা আপনাকে প্রস্তাবনা যে আপনি উপদেষ্টা হিসেবে আমাদের সাথে থাকিয়েন। গর্ভবতী নারীকে কি ঔষধ লেখা হচ্ছে, এই জরিপের মধ্যে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত থাকে সে যথাযথ ঔষধ লিখছে কিনা।
কারণ ঔষধ লেখাটা যদি ঔষধ কোম্পানি নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র যদি ছেড়ে দেয়, যথাযথ ঔষধ কখনোই খুঁজে পাওয়া যাবে না। চিকিৎসকের নৈতিকতার প্রশ্নটি তাহলে কোথায়? চিকিৎসকের নৈতিকতার বিষয়টা কে শিক্ষা দিচ্ছে? আচ্ছা, যে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের নিয়ন্ত্রণ করে, সে নিজে চোর, সে কন্ট্রাক্টরের সাথে টাকা ভাগাভাগি করে খায়, সে ট্রান্সফারে তার বউ টাকা নেয়, কে শিক্ষা দেবে? আচ্ছা, আপনি আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থার সামাজিক অবক্ষয়ের জায়গাটিকে ইঙ্গিত করতেছেন, মানে কোনো ব্যক্তি বা কোনো পেশাজীবী গোষ্ঠীকে আমি একেবারে নৈতিক থাকবো। হ্যাঁ, বাই ডিন্ট অফ হোয়াট? সেটা একটা থাকে যে আমি সেলফ কমিটেড, তো হোয়াই শুড আমি কেন সেলফ কমিটেড হব? না, আমি একজন বিদেশি ভদ্রলোকের সাথে কাজ করতে গিয়ে অটিজম নিয়ে, মানে যেটাকে বিশেষ চাহিদা, তখন দেখলাম যে গর্ভবতী নারীরা কি ওষুধ খাচ্ছে বা কি খাচ্ছে এগুলোর একটা সম্পর্ক আছে। এটা তো তুমি জরিপের আগেই আমি অ্যাডভান্স বলে দিতে পারতেছি যে ওই প্রেসক্রিপশন জরিপ করলে কোনো নৈতিক প্রেসক্রিপশন পাওয়া যাবে না, কারণ তার অনৈতিকতার পিছনে অনেক কিছু জড়িত। এখন সেগুলো আমরা হয় জানি না, অথবা জানি, অথবা খোঁজ নিতে হবে। আচ্ছা, এখন ভাবে আপনার রিকমেন্ডেশন কি? চিকিৎসা ব্যবস্থার পরিবর্তনটা জরুরি, আমূল পরিবর্তন করতে হবে। না সেটা কিভাবে? আলম বিএমএ খুলনা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা সভাপতি। ভাই, আমরা বলতেছিলাম যে চিকিৎসা ব্যবস্থার এই ত্রুটিপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আপনার কিছু পরামর্শ, মানে রিকমেন্ডেশন, যেটা সরকার বা রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করতে পারে। বাথরুমটা খুলে দাও। রিকমেন্ডেশনটা খুব স্পষ্ট এবং ক্লিয়ার। সেটি হলো সংবিধানের 15 ধারায় প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছে চিকিৎসা পাবে, রাষ্ট্র এ ব্যাপারে ওয়াদাবদ্ধ। সেই ক্ষেত্রে কোনো চিকিৎসাকে প্রাইভেটাইজেশন করা যাবে না। এটা পাবলিকলি এবং পাবলিক হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল টু শেষ। মানে আপনি তাহলে কি বলছেন, কোনো প্রাইভেট হাসপাতাল থাকবে না? নো, কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কোন প্রাইভেট প্র্যাকটিস? তাহলে আমি সংবিধান চেঞ্জ করতে হবে। প্রাইভেট প্র্যাকটিস কি থাকবে? হ্যাঁ, প্রাইভেট প্র্যাকটিস থাকবে, মানে প্রাইভেট হাসপাতাল থাকবে না, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস কি থাকবে আপনার রিকমেন্ডেশন অনুযায়ী? এখন গভর্নমেন্টের যদি সাফিসিয়েন্ট ডক্টর না থাকে, পাবলিক তার নিজের ডিমান্ড এসে প্রাইভেট প্র্যাকটিস, হেলথ প্রাইভেটাইজেশন এবং ডক্টরদের প্রাইভেট প্র্যাকটিস দুটো এক না। দুটো একদিন, এটা একটু পরিষ্কার, মানে জনগণ তো বুঝবে না। হ্যাঁ, এই দুটো অনেক ভিন্ন ব্যাপার, ভিন্ন জিনিস। আমি আমার অবসর সময়টা এবং জনগণের চাহিদা মোতাবেক আমি ওই টাইমটাই আমি একটা প্র্যাকটিস করতে পারি, এটা সমাজে এখনো বাস্তবতা আছে। দক্ষ লোকের কাছ থেকে সেবাটা দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমার রাষ্ট্র যদি মনে করে যে এটাও দিতে পারবা না, অসুবিধা নাই, তাহলে রাষ্ট্রের হাসপাতাল সকাল বিকাল 24 ঘন্টা পাবলিককে চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত করতে হবে। মানে এবং এর জন্য এটা করার জন্য শুধুমাত্র সদিচ্ছা ছাড়া এটা তেমন কোনো কঠিন কাজ, মানে এটা রাতারাতি সম্ভব আপনি বলতেছেন? হ্যাঁ, মানে এটা সিদ্ধান্ত নিলেই সম্ভব। যে সকল অর্থের অপচয় আমাদের নলেজে আছে সেগুলোকে যদি বন্ধ করা হয় তাহলে অটোমেটিক্যালি এটা সম্ভব। না, আমরা একটা বার্তা তাহলে জনগণকে পৌঁছে দিতে পারি যে রাষ্ট্র চাইলে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করা এটা খুব কঠিন কিছু না। আর উপযুক্ত ডাক্তার বাংলাদেশে আছে। হ্যাঁ, আছে। মানে ডাক্তার সমস্যা, মানে ভালো ডাক্তারের জন্য কি ইন্ডিয়ায় বা অন্য দেশে যাওয়ার প্রয়োজন আছে না? আমাদের প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন হলে আমি আনবো। এখনই বসে যদি আমি বলি প্রয়োজন নাই, আমার শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন থাকতে পারে, আমার গবেষণায় প্রয়োজন থাকতে পারে, আমার সুপার স্পেশালাইজ হসপিটালে প্রয়োজন থাকতে পারে। তুমি স্টপ করো, আমি একটু। চিকিৎসা ব্যবস্থার যে দুরবস্থা বাংলাদেশে আছে সেটা অনস্বীকার্য, সেটির পরিবর্তন নিয়ে কথা বলতেছিলাম। আপনি বলেছেন যে এটা আসলে পরিবর্তন খুবই করা সম্ভব, দ্রুত করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যুগ যুগ ধরে পরিবর্তন হচ্ছে না। এখন সম্ভব হচ্ছে না, মানে এই মানে বৈপরীত্য কেন হচ্ছে না? রাজনীতি এটা নিয়ে ভাবে না, সরকার এটা নিয়ে ভাবে না। মানুষের হেলথ সার্ভিস বিপর্যস্ত হলে সরকারের তেমন কোনো হেডেক নাই। যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে একজন মানুষও সরকারি চিকিৎসার আওতার বাইরে থাকা উচিত না। হেলথকে, চিকিৎসাকে পণ্য হিসাবে পুঁজিপতিকে পুঁজি বিনিয়োগের প্রাইভেটাইজেশন করার এই আইন বাতিল করতে হবে। আচ্ছা, একটা রিকমেন্ডেশন আমরা পেলাম, প্রাইভেটাইজেশন অফ দ্য হেলথ বাতিল করতে হবে। হেলথ আর ডক্টরদের প্রাইভেট প্র্যাকটিস এটা যেন না গোলায় যায়। দুটো এক জিনিস না, আপনি আগে বলেছেন। সেকেন্ড থিং হলো হাসপাতালগুলোর অবকাঠামো, তার জনবল বাড়াতে হবে। তার না বাড়ানো না, জনবল, তার প্রযুক্তি, রোগ নির্ণয়ের এবং চিকিৎসা এবং প্রয়োজনীয় উপকরণ, এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রে নিশ্চিত করতে হবে। চিকিৎসক এবং রোগীর আনুপাতিক হার, যেটি একজন চিকিৎসক কয়জন রোগী চিকিৎসা করার ক্ষমতা রাখে, এটা নির্ধারণ করে সেই অনুসারে চিকিৎসক নিয়োগ দিতে হবে। অতিরিক্ত চাপ দেওয়া যাবে না।
অতিরিক্ত গেলে সেটা চিকিৎসা হবে না। হবে না হ্যাঁ। নেক্সট হলো যে এলাকার জনগণ, সেই এলাকার জনগণের আনুপাতিক হারে হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারণ করতে হবে। আমি মন্ত্রী, আমি ভাবলাম যে 50 বেডের, বাংলাদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্স 50 বেডের হবে, হাউ ফানি। মানে এটা ওইভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই, এটা গবেষণার ভিত্তিতে বুঝে শুনে যে এলাকার জনগণের জনসংখ্যার যত বেশি তার আনুপাতিক হারে হাসপাতাল, এখানে 100 বেডের হাসপাতাল প্রয়োজন, আমি 50 বেড করলে তো রুগী ফ্লোরে থাকবে, সিট দেবে কোথায়? রাইট। থার্ড থিং হলো চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা। সে যদি ইনসিকিউর ফিল করে তাহলে ফ্রাইটেন্ড অবস্থায়, মানে রুগীর স্বজনদের যে ফোবিয়া, যে ভীতি, এটা তাকে চিকিৎসা থেকে বিরত করে, প্রধানত মুমূর্ষ রুগীকে, এবং যে রুগী অপারেশন থিয়েটারে গেলে মারা যেতে পারে সেটার চিকিৎসাকে সে অ্যাভয়েড করে, মানে ভীতির কারণে। সুতরাং এইটা সরকারকে দূর করতে হবে, মানে ডাক্তার রোগীর সম্পর্ক জায়গাটাকে উন্নত করতে হবে এবং এটা একটা মধুর করা দরকার। চতুর্থ হলো যে চিকিৎসা ব্যবস্থাটায়, চতুর্থ না, এটা প্রথম, যে এইটা প্রশাসনিক ক্যাডার দিয়ে নিয়ন্ত্রণ করবে কেন? আমার তো হেলথ ক্যাডার রয়েছে, যে বোঝে তাকে দিয়ে নিয়ন্ত্রণ করবে, এবং হেলথ ক্যাডারের লোকগুলো প্রশাসনিক ক্যাডারের চেয়ে অনেক বেশি মেরিটোরিয়াস, তারপরও হেলথ ক্যাডার দিয়ে এটা নিয়ন্ত্রণ করছে না গভর্নমেন্ট। কেন? এটা এত দীর্ঘদিনের প্র্যাকটিস, আমলাতান্ত্রিক। মানে আচ্ছা, এটা কালকে বন জঙ্গলের মন্ত্রীতে, পরের দিন স্বাস্থ্যমন্ত্রী। আচ্ছা, এখন সে হইতে আপত্তি নাই, প্রধানমন্ত্রী বোঝে কিনা যে স্বাস্থ্যমন্ত্রী সে কি বুঝবে? আর দিন দিন হেলথ সার্ভিস যেভাবে ডেভেলপ করছে, এটা তো একটা প্রগ্রেসিভ সায়েন্স, এমনটা সায়েন্স এটা প্রতিদিনই চেঞ্জ হয়। এর পিছনে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি চিকিৎসক সারা বিশ্বে গবেষণা করতেছে, সেটা একটা সচিব বুঝে ফেলবে, 12 কাজের লোকের পক্ষে এটা আসলে সম্ভব না। সুতরাং এটাকে প্রথম কাজ হবে প্রশাসনিক ক্যাডার থেকে এটাকে মুক্ত করতে হবে, এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন। সেকেন্ড থিং হলো আন্তঃক্যাডার বৈষম্যের কথা বলতে, আন্তঃক্যাডার বৈষম্যে প্রশাসনিক ক্যাডারদের পদোন্নতি, পদায়ন সবকিছুই যে মর্যাদার দিকে তাকায় হয়, তার চেয়ে একইভাবে বৈপরীত অবহেলিত থাকে স্বাস্থ্য ক্যাডার। মানে কথাটা এইভাবে বলা যায় যে স্বাস্থ্য ক্যাডারে যারা ডাক্তার, চিকিৎসক যারা, তাদের প্রচুর পড়াশোনা করতে হয়, মনোনিবেশ করে থাকতে হয়, আর বিপরীতে যাদেরকে আমরা প্রশাসনিক ক্যাডারে বলি, তাদের একটা ক্ষমতার চর্চা করার অবকাশও আছে, সুযোগও দেওয়া হয়েছে। এটার একটা অবসান, এই আন্তঃক্যাডার বৈষম্যটার অবসান না ঘটলে চিকিৎসক নিজেকে অপমান বোধ করে, আর সেলফ যে ডিপ্রাইভেশন, নিজেকে আত্মমর্যাদাহীন ভাবলে তাকে দিয়ে আর ওই সার্ভিস পাওয়া যায়। মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউএনওর কাছে জবাবদিহিতা করতে হয়, এটা হয় না, তার খবরদারির মধ্যে থাকতে হয়। বিকল্প তাহলে কি? উপজেলা চেয়ারম্যানের কাছে থাকবে, পরিষদের কাছে, তাহলে তো কোনো বডির কাছে তাকে, না সেটা তো কোনো আপত্তি নাই, সেখানে তার বৈষম্য তৈরি হচ্ছে না। তিনিও তো আসলে ডাক্তারি পেশার না হওয়ার চান্সই বেশি, তার হাতে তো আর ওই ধরনের একটা প্রশাসনিক মানে ক্ষমতা এক্সারসাইজের বিষয় না। সে জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে হি ইজ মোর অ্যাকসেপ্টেবল দেন আদার্স। আর পিপলসের পক্ষে রাষ্ট্রের যে কোনো কর্মচারীকে খবরদারি করা যেতে পারে, কিন্তু এক কর্মচারী দিয়ে আরেক কর্মচারীকে দিয়ে খবরদারি করানোটা সে ভয়ঙ্কর ভাবে দ্বন্দ্ব তৈরি হয়। এটা কি আপনার আন্তঃক্যাডার বৈষম্য বলতে, পেশাগত পেশাজীবীদের মধ্যে যে এইটা বৈষম্য? তো আমরা অনেকগুলো রিকমেন্ডেশন পেলাম, আমি একটু আরো আছে রিকমেন্ডেশন, প্লিজ। আরো কত শুনবা তুমি? আরো রিকমেন্ডেশন হলো যে তোমার ইউনিয়ন সাব সেন্টারে চিকিৎসকদের পোস্টিং দেয়, সেখানে কাঠামো নাই, মানে এমবিবিএস ডাক্তার কি থাকে? এমবিবিএস ডাক্তারই তো পোস্টিং দেয়, এখন দিচ্ছে, অনেক আগের দিন থেকে দিচ্ছে। সেখানে ধান ক্ষেত আছে, সেখানে কোনো কাঠামো নাই, অথচ সেখানে পোস্টিং দেয়। এই ভয়ঙ্কর অবমানজনক কাজটা বন্ধ করতে হবে। কারণ পোস্টিং দিয়ে বন্ধ করতে হবে না, কাঠামো বানাতে হবে? মানে কাঠামো বানালে পোস্টিং দিতে তো কোনো আপত্তি নাই, আচ্ছা যে কোনো একটা করতে হবে, অবশ্যই যে কোনো একটা অবশ্যই করতে হবে। এবং সংকটটা কোথায়? একটা পুরুষ ছেলে পারে দৌড়াদৌড়ি করতে, একটা নারী চিকিৎসক, যেহেতু এখন চিকিৎসকদের সংখ্যা প্রায় 50-50, 60-40তেও চলে গেছে, নারী চিকিৎসক 60, মেল চিকিৎসক হলো 40, তাহলে তারা যখন সাব সেন্টারগুলোতে যায় তাদের প্রপার একটি ওয়াশরুমও নাই, ওয়াশরুমের প্রাইভেসিও নাই, ফলে চিকিৎসা দেওয়ার সুযোগ আর সেখানে থাকে না। কিভাবে থাকবে? মানসিকতাও থাকে না, সুযোগও থাকে না, সেখানে একটা স্টোর নাই।
সেখানে প্রাইমারি রোগ নির্ণয়ে দেখেই আমি রোগ বুঝে ফেললাম, সেই যুগ এখন আসে না। সেই বৈষম্য তো আছে, আমরা তো দেখতে পাই যেখানে অ্যাডমিন, পুলিশ, কাস্টমস, ট্যাক্সের তাদের চাকরির প্রথম স্তর কোন জায়গা থেকে শুরু হয়, ডাক্তারদের চাকরির প্রথম স্তর কোন জায়গা থেকে শুরু হয়, সেখানে সুস্পষ্ট একটা পার্থক্য। এটা যদি প্রাইম মিনিস্টার, হেড মিনিস্টার না বুঝে হুইপ করে চাবুক মেরে হবে না, অনেক কিছু করা যাবে, চিকিৎসা নেওয়া যাবে, মন থেকে চিকিৎসা বের করা তো যাবে না, যাবে না। সুতরাং খুবই নাজুক অবস্থা আছে ইউনিয়ন সাব সেন্টার গুলোকে, এগুলোকে চিকিৎসা কেন্দ্রের আদলে গড়ে তুলতে হবে, যেখানে একজন চিকিৎসকের অক্সিলারি ফোর্স, তার একজন ফিমেল পেশেন্ট সে এক্সামিন করবে কি করে, নিশ্চয়ই একজন নার্স লাগবে, সে ঔষধ দিলে তার জন্য স্টোর লাগবে, পূর্ণাঙ্গ অবকাঠামো সেখানে লাগবে, ব্যবস্থা লাগবে। এগুলো না করে একটা হাস্যাস্পদ মাঠে ময়দানে এখানে ওখানে পোস্টিং দেওয়া, এগুলাকে সরকারের দায় সারা কাজ। তাহলে যখন আমি কোনো খেয়ালই করে না, সচিব বোঝেই না, সব কথা তারাতে, মানে তাহলে করে কেন এগুলো না বুঝে করে কেন, এটা তো অর্ধশত বছর করে কোন উত্তর পাওয়া যায়, নিশ্চয় করে, কি করবে, খামখেয়ালিপনা না একেবারে খামখেয়ালি, মানে বেনিফিশিয়ারি না খামখেয়ালিপনা, কোনো বেনিফিশিয়ারি খামখেয়ালি, বোঝেই না। আচ্ছা, মনে হয়েছে তাই করে ফেললো, হ্যাঁ ইচ্ছা হলো, তার ক্ষমতা আছে। একটা সচিব যখন মেডিকেল কলেজে আসে, তার সিনিয়র প্রফেসরদের সে যেভাবে ধমকায়, বাই ডিন্ট অফ হোয়াট, কথা না শুনলে তোমার খাগড়াছড়ি দিয়ে দেবে, মানে চিকিৎসার মানসিকতা থাকে না তার স্টুডেন্টদের সামনে। আপনি যেটা বলতেছেন যে চিকিৎসা মন্ত্রণালয়ের সচিব হবে চিকিৎসকদের পক্ষ থেকে সিনিয়র প্রফেসর, সিনিয়র কনসালটেন্ট তারা হবেন, তাদের মনস্তাত্ত্বিক ভাবে চিকিৎসা জগতের একটা ধারণা আছে, অ্যাটিটিউড আছে। একদম শেষ সেটি হলো তোমার এক চিকিৎসককে দিয়ে ছাত্র পড়ানো হয়, আবার একই চিকিৎসক দিয়ে অপারেশন থিয়েটারে অপারেশন করানো হয়, একই চিকিৎসক দিয়ে ওয়ার্ডে রুগী চিকিৎসা করানো হয়। কোন প্রফেশনালিস্টদের এরকম ত্রয়ী দায়িত্ব পালন না। মানে চিকিৎসা যে শিক্ষকতা পেশা আর চিকিৎসা পেশা, এই দুটোকে আলাদা করতে হবে, তাই কি? অবশ্যই আলাদা করতে হবে। আচ্ছা, মানে মেডিকেল কলেজের টিচার একই সাথে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে সক্ষম হবেন না আপনি? না, এটা যদি করাতে হয় চিকিৎসকের অভাবে, তাহলে তাকে ওইখানে ইনসেন্টিভ দিতে হবে। ইনসেন্টিভ না দিলে সে ক্লাস নিয়ে এসে আর ক্লান্তিতে চিকিৎসা দেওয়ার ইচ্ছা থাকে না, এবং ক্লান্তিতে সে অপারেশন থিয়েটারে চিকিৎসা দেওয়ার সাথে ভালো শিক্ষা দেওয়ার একটা সম্পর্ক আছে কিনা, মানে প্র্যাকটিক্যাল নলেজ, মানে উনি যখন অবশ্যই আছে। ফলে এখানে প্রশ্নটা ইনসেন্টিভের, মানে তাকে সুযোগ সুবিধা বাড়ানো, প্রশ্নটা ইনসেন্টিভের না, শুধু চিকিৎসা শিক্ষার ব্যবস্থার শিক্ষকরা একটা গবেষক থাকবে, মর্যাদা সম্পন্ন থাকবে, তারা অনেকটা, তারা যে হাসপাতালে আসবে না তা না, স্পেশাল কিছু কেস করতে আসবে, কিন্তু রুটিনলি যদি তাদের দেওয়া হয় আউটডোর থেকে আরম্ভ করে অপারেশন, এটা এখন যেটা করা হয়, এটা সে পেরে উঠবে না। এই চর্চাটা বন্ধ করতে বলতেছেন? এটা সে কি বললো না বললো, চিকিৎসক হয়তো বললো আমি সবটা পারবো, কিন্তু রাষ্ট্রের পক্ষে তো এটি দেওয়া ঠিক না। এটা হরে ধরে এটা হয় না। তোমাকে 15 জনের বেশি রুগী দেখতে দিলে তার ব্রেন তো আসলে রোবট না, ব্রেন ট্রিটমেন্ট পাবে সে। বলে আমি ঢোকার আগে স্যার আমার প্রেসক্রিপশন লেখা, স্যারের তো 100 রুগী শেষ করতে হবে। আমি সদর হাসপাতালের এক্সপিরিয়েন্স তাই বলে, মেডিকেল কলেজের এক্সপিরিয়েন্স তাই বলে যে ঢোকার আগে প্রেসক্রিপশন হয়ে যায়। তো সব বিষয়গুলির খুব গ্রস বললাম, আরো আছে। প্রথম কথা হলো সরকার প্রধানকে, স্বাস্থ্যমন্ত্রীকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, অধিদপ্তরকে অত্যন্ত আন্তরিকভাবে চিকিৎসা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিয়ে যেমন বললেন, আবার একই সাথে ডাক্তারদের অধিকার নিয়ে বললেন, একই সাথে কিভাবে চিকিৎসা ব্যবস্থাকে এটাকে ঢেলে সাজানো যায় সেটিও বললেন। যে কথাটি আমি পাইলাম সেটি হচ্ছে রাষ্ট্র চাইলে চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন খুব দ্রুত হয়। আমরা যেটা কথার কথা বলি যে রাতারাতি পরিবর্তন সম্ভব, এটাই কি ভাই কনক্লুশন টানতে পারি? হ্যাঁ, এটাই। এই যে রাষ্ট্রের জায়গায় হলো রাষ্ট্রের সরকার, সরকারের জায়গায় হলো যে রাজনীতি থেকে সরকার আসছে, তাদের একটি উদ্দেশ্য থাকতে হবে যে তারা জনগণকে সার্ভিস দেবে, রাষ্ট্রই সার্ভিস দেবে। এটাকে যদি প্রাইভেটাইজেশন করা হয়, পণ্য আকারে বিক্রি করে দেওয়া হয়, পাবলিক সাফার করবে। আচ্ছা, আমরা এই কথাটি পৌঁছে দিতে চাই যে একজন ডাক্তার নেতা এবং ডাক্তার চিকিৎসক নাগরিক সমাজের একজন লোক বলেছেন যে রাষ্ট্র চাইলে, সরকার ব্যবস্থা চাইলে রাতারাতি চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন সম্ভব। রাতারাতি শব্দটা সবসময় আপত্তিকর, তবে এটি সম্ভব। এটার জন্য আহামরি কিছু লাগবে না। আচ্ছা, যুগের পর যুগ অপেক্ষা করা লাগবে না, এটুকু তো অন্তত বলতে পারি। হ্যাঁ, যুগের পর যুগ। এখানে রাতারাতি বলতে এমন না যে 2-1 বছর, আমি এটা আরো লম্বা সময় বোঝাচ্ছি। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সুন্দর হোক, ভালো থাকবেন।